বিসমিল্লাহির রহমানির রহিম। হাইপারহাইড্রোসিস। তো হাইপারহাইড্রোসিস এটা মানে শব্দটার মধ্যে এটা ডেফিনিশনটা আমরা বুঝতে পারি কি হাইপারহাইড্রোসিস কাকে বলে। হাইপারহাইড্রোসিস ইজ অ্যাবনরমালি এক্সেসিভ সোয়েটিং দ্যাটস নট রিলেটেড টু হিট অর এক্সারসাইজ। আমাদের পেশেন্ট আসি বলবে যে তার প্রচন্ড শরীর গামায়, শরীরের সবগুলো গামায়, এটা বলবে না। একটা পেশেন্ট আপনার কাছে আসবে, আপনি ওপিডিতে এসে বলবে যে স্যার আমার যেটা প্রবলেম, তার সমস্যাটা বলবে যে তার দুই হাতের তালু প্রচন্ড গামায়, অথবা বলবে যে তার হাত এবং পায়ের তালুতে অনেক বেশি গাম বের হয়। কেউ বলবে যে ঠান্ডার মধ্যে থাকা অবস্থায় তার গাম বের হয়। তো প্রচন্ড যদি সোয়েটিং যাদের হয় তাদের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় যে সেকেন্ডারি কোনো কজ আছে কিনা। সোয়েটিং দুই কারণে হতে পারে। একটা হচ্ছে আননোন এটিওলজি, যে সোয়েট গ্ল্যান্ড যেগুলো আছে এগুলো সিম্পেথেটিক ওভার স্টিমুলেশনের কারণে অটোমেটিক ভাবে, আমরা জানি অটোমেটিক নার্ভাস সিস্টেমের অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক। তো সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা যদি এক্সেসিভ স্টিমুলেট হয় তাহলে কি হবে, সোয়েট গ্ল্যান্ড কি স্টিমুলেট করবে, আর সোয়েট গ্ল্যান্ড যদি স্টিমুলেট হয় তাহলে সোয়েটিং হবে। এখন এটা বিভিন্ন কারণে হতে পারে, সেকেন্ডারি কিছু কজ আছে, আর প্রাইমারিটা আননোন এটিওলজি। সেকেন্ডারি কজের মধ্যে মোস্ট কমন যে কজটা সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। কারো যদি হাইপারথাইরয়েডিজম হয় তাহলে হাইপারথাইরয়েডিজম কি হতে পারে, তার হাইপারথাইরয়েডিজমে এক্সেসিভ বডিতে অনেক বেশি সোয়েটিং হবে, কারণ তখন মেটাবলিজমটা অনেক বেড়ে যায়, মেটাবলিজম বেড়ে গেলে অনেক বেশি সোয়েটিং হয়। তো হাইপারহাইড্রোসিস কাকে বলে? হাইপারহাইড্রোসিস হচ্ছে এক্সেসিভ সোয়েটিং। এই সোয়েটিংটা হিট অর এক্সারসাইজের সাথে রিলেটেড না। একজন মানুষ যদি গরমের মধ্যে কাজ করে, যেমন সে মানে রান্না বান্নার কাজ করতেছে, সেখানে তার সোয়েটিং হচ্ছে, অথবা সে রোদের মধ্যে আছে সেখানে সোয়েটিং হচ্ছে, এটা কিন্তু নরমালি হাইপারহাইড্রোসিস এটাকে বলা হবে না। অথবা কেউ যদি এক্সারসাইজ করে, যেমন সে মর্নিং ওয়াকিং করতেছে, অনেক জোরে দৌড়াদৌড়ি করতেছে, তাহলে তার অনেক বেশি গাম বের হতে পারে, সোয়েটিং হতে পারে। তো এরকম কোনো কাজের সাথে রিলেটেড অথবা কোনো রোগের সাথে রিলেটেড রিলেশনের কারণে যদি তার অনেক বেশি সোয়েটিং হয় তাহলে সেটাকে হাইপারহাইড্রোসিস বলা যাবে না। হাইপারহাইড্রোসিস তাহলে কাকে বলবে? হাইপারহাইড্রোসিস হচ্ছে অ্যাবনরমাল সোয়েটিং হবে। এই সোয়েটিং কে আপনি কোনো মেডিকেল কোনো কজ দ্বারা এক্সপ্লেন করতে পারতেছেন না, এমনকি এমনকি আপনি সেটাকে হিট অর এক্সারসাইজ কোনোটার সাথে এটার কোনো রিলেশন নাই, তখন এটাকে বলা হবে হাইপারহাইড্রোসিস। হাইপারহাইড্রোসিসে কি হতে পারে, পেশেন্ট কি নিয়ে আপনার কাছে আসতে পারে, যে তার পেশেন্ট আসবে যে আমি সবাই ঠিক, আমার অন্য কোনো সমস্যা নাই, আমার সমস্যা হচ্ছে আমার হাত পায়ে অনেক বেশি গামায়, সে এই গামের কমপ্লেনটা নিয়ে আসবে। সিমটমসটা কি? হাইপারহাইড্রোসিসের মধ্যে মেইনলি হাত, পা এবং আন্ডার আর্ম, এই জায়গাগুলো তো বেশি ইনভলভ হয়, ফেস ইনভলভ হয়। হ্যাঁ, এখানের মধ্যে সপ্তাহে একদিনও হতে পারে, প্রতিদিনও হতে পারে। আবার চলাফেরার সময় নর্মাল আস্তে চলাফেরা করলে সেই সময়ও তার এটা হতে পারে। তো এটা কি কখন আমরা হাইপারহাইড্রোসিস বলবো? মানুষ একটু সোয়েটিং যে কারো হতে পারে, নার্ভাস সিস্টেমের ওভার স্টিমুলেশনের কারণে সোয়েটিং যে কারো হতে পারে, কিন্তু এই সোয়েটিং এর কারণে যখন ডেইলি দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে এগুলো যদি করতে অসুবিধা হয়, এগুলো হ্যাম্পার হচ্ছে, অথবা এটা তার মানসিক সামাজিক কষ্টের কারণ হচ্ছে। হ্যাঁ, দেখা যায় যে সে এত বেশি তার সোয়েটিং হয়, সে কোথাও গেল, কারোর সাথে হ্যান্ডশেক করতে চাইলো, সেটা পারলো না। তার সোয়েটিং এর কারণে অন্য মানুষও তার সাথে, যারা জানে যে তার হাতের মধ্যে অনেক বেশি গাম থাকে, তারা কিন্তু তার সাথে হ্যান্ডশেক করাটা অ্যাভয়েড করবে। তো দেখা গেছে কারোর সাথে সে দেখা সাক্ষাৎ হলো, কেউ যদি জানে যে তার অনেক বেশি সোয়েটিং হয়, তাহলে সে তার ফ্রেন্ড বা অন্য কেউ তার সাথে কিন্তু নরমালি তার সাথে হ্যান্ডশেক করতে চাইবে না। তো এই কারণে এগুলো দেখা যাচ্ছে সামাজিক অবসাদের কারণ হতে পারে, তার মানসিক অবসাদের কারণ হতে পারে। যখন এরকম হয়ে যাবে তখন এটাকে ডিজিজ হিসাবে চিন্তা করা হবে। যখন অনেক বেশি সোয়েটিং এর কারণে তার রেগুলার অ্যাক্টিভিটি, তার মেন্টাল ডিস্ট্রেস হচ্ছে, ইমোশনাল ডিস্ট্রেস হচ্ছে, সোশ্যাল উইথড্রয়াল হচ্ছে, তখন এটাকে ডিজিজ হিসেবে চিন্তা করা হবে।
এরকম ভাবে মানে তার পুরা শরীরের মধ্যে গামাবে না, গামাবে সেটা ফোকাল মানে নির্দিষ্ট একটা জায়গায়। কারো ক্ষেত্রে হয়তো 2 হাতের তালু, কারো ক্ষেত্রে 2 পায়ে, অথবা কারো ক্ষেত্রে হাত পা দুইটাই হতে পারে, আবার সাথে আর্মপিটও হতে পারে। এই নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে, আবার ফেসের মধ্যেও মানে সোয়েটিং হতে পারে। নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে অনেক বেশি সোয়েটিং হয়, তো এটাকে হাইপারহাইড্রোসিস বলা হয়। হাইপারহাইড্রোসিসের কারণ কি? মোস্ট কমন কজ মানে এটা প্রাইমারি হাইপারহাইড্রোসিসের কোনো কারণ জানা যায় না, তবে এটা অনেক সময় কি হয়, স্ট্রেস, নার্ভাসনেস, এরপরে হচ্ছে স্ট্রেস নার্ভাসনেসের কারণে এটা অনেক ইয়া হতে পারে, খারাপ হয়ে যেতে পারে, অনেক বেশি সোয়েটিং হতে পারে। অনেক সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা এটা ট্রিগার হতে পারে। তো কোন কোন জায়গাটা ইনভলভ হয়? মেইনলি ইনভলভ হয় মানে পাম এন্ড সোল, এবং মাঝে মধ্যে ফেসটাও ইনভলভ হতে পারে। আর এই ধরনের হাইপারহাইড্রোসিস, যেটাকে আমরা প্রাইমারি হাইপারহাইড্রোসিস বলি, দেয়ার ইজ নো মেডিকেল কজ ফর দিস টাইপ অফ হাইপারহাইড্রোসিস। এই ধরনের হাইপারহাইড্রোসিসের জন্য কোনো মেডিকেল কোনো কারণ জানা যায় না। যেমন হাইপারহাইড্রোসিসের সেকেন্ডারি কজ গুলো এক্সক্লুড করতে পারলে তাহলে বাকিটাকে আমরা প্রাইমারি হাইপারহাইড্রোসিস বলতে পারি। তাহলে আমরা দেখি যে সেকেন্ডারি কজ কি কি আছে যার কারণে হাইপারহাইড্রোসিস হতে পারে। তো সেকেন্ডারি কজের মধ্যে থাকতে পারে, যেমন কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসের কারণে হাইপারহাইড্রোসিস হতে পারে। এরপরে যদি হাইপোগ্লাইসেমিয়া হলে হাইপারহাইড্রোসিস হতে পারে। এরপরে মেনোপজ মানে যদি বয়স, ফিমেলদের বয়স যদি তাদের মানে মেনস্ট্রুয়াল সাইকেল শেষ হয়ে যায় বা মেনোপজের মধ্যে যদি চলে যায়, তখন তাদের পেরিমেনোপজাল স্টেটের মধ্যে হাইপারহাইড্রোসিস হতে পারে, যেটাকে হট ফ্ল্যাশেস বলে। তার হাত পা জ্বালা পোড়া করবে, এরপরে মুখ গামাবে, শরীর গামাতে পারে। এটা ইউজুয়ালি বয়স 44, 45, 45 বছরের পর থেকে এরকম হতে পারে। পরবর্তীতে মানে 48 বছর বয়সে তো নরমালি মেনোপেজ হয়, তো মেনোপেজ হয়ে যাওয়ার পরেও 3-4 বছর পরেও কিন্তু হতে পারে, মানে পেরিমেনোপজাল যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে হতে পারে। থাইরয়েড প্রবলেম, হাইপারথাইরয়েডিজম যদি কারো হয়, তাহলে হাইপারথাইরয়েডিজমের মধ্যে কি হয়, ওখানে বেজাল মেটাবলিক রেটটা বেড়ে যায়, সেই কারণে সেখানে অনেক বেশি পরিমাণ মেটাবলিজম হচ্ছে, এবং সেখানে মানে অনেক বেশি পরিমাণ কি হচ্ছে, সোয়েটিং হতে হয়, কারণ ওখানের মধ্যে বেজাল মেটাবলিক রেট যদি বেড়ে যায় সেক্ষেত্রে সোয়েটিং হবেই। অনেক বেশি এটিপি প্রোডাকশন হয়, তো এটিপি প্রোডাকশন হলে এনার্জি প্রোডাকশন করার সময় কি হবে, সেখানের মধ্যে সোয়েটিং হবে। হাইপোগ্লাইসেমিয়া তো হতে পারে, ক্যান্সার, এটা খুব অনেক রেয়ার কজ। হার্ট অ্যাটাকের সময় হাইপারহাইড্রোসিস হতে পারে, এগুলো হচ্ছে সেকেন্ডারি কজ। নার্ভাস সিস্টেমে যদি কোনো ডিসঅর্ডার থাকে, আর যদি কোনো ইনফেকশন থাকে, ইনফেকশন থেকে ফিভার হবে, ফিভার থেকে হাইগ্রেড টেম্পারেচার, হাইগ্রেড টেম্পারেচার থেকে কি হবে, থার্মোরেগুলেটরি সিস্টেম অ্যাক্টিভ হবে, এবং সোয়েটিং এর মাধ্যমে পার্সপিরেশন হবে, আর সোয়েটিং কমে যাবে। তাহলে এগুলো হচ্ছে সেকেন্ডারি কজ, এগুলোর কারণে হাইপারহাইড্রোসিস হতে পারে। হাইপারহাইড্রোসিসের মধ্যে কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন হতে পারে, হ্যাঁ। এরপরে কারণ হাইপারহাইড্রোসিস হলে বডির মধ্যে নরমালি যেসব জায়গায় সোয়েটিং হয়, এসব জায়গার মধ্যে যে ফাঙ্গাল যে এজেন্ট গুলো আছে, যেমন টিনিয়া ক্লোরেজ, এটার একমাত্র কারণ হচ্ছে মানে ওই জায়গার মধ্যে সোয়েটিং বেশি হয়, যা ইনঅ্যাপথাই র্যাশেস গুলোর মূল কারণ হচ্ছে কিন্তু এই যে সোয়েটিং এর কারণে হয়। এরপরে হচ্ছে যাদের ডিসহাইড্রোটিক একজিমা, ওটার কারণও কিন্তু সোয়েটিং। এরপর অনেকের সময় স্কিনের যে ইনফেকশন গুলো হতে পারে, সেগুলোর কারণও কিন্তু মানে এই ধরনের হাইপারহাইড্রোসিস বা অনেক বেশি পরিমাণ সোয়েটিং হলে এই ধরনের ইনফেকশন গুলো হতে পারে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, একটা টপিকসে যে হাইপারহাইড্রোসিস, হাইপারহাইড্রোসিস কাকে বলে, যে এক্সেসিভ সোয়েটিং। কি পরিমাণ সোয়েটিং? এই পরিমাণ সোয়েটিং যে যেটাকে আমরা নরমাল কোনো মেডিকেল কন্ডিশন দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না। মেডিকেল কন্ডিশন কি কি হতে পারে? মেডিকেল কন্ডিশন হতে পারে যেমন ডায়াবেটিস, হাইপোগ্লাইসেমিয়া, এবং আদার্স কোনো ইনফেকশিয়াস ডিজিজ। এগুলো ডায়াবেটিস হলে তো তার আমরা ডায়াবেটিস চেক করলে এক্সক্লুড হয়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা সেটাও এক্সক্লুড করতে পারি আমরা, এরপরে ইনফেকশন আছে কিনা সেটা একটা সিডিসি করলে আমরা এক্সক্লুড করতে পারি। এরপরে থাইরয়েড ফাংশন টেস্ট আমরা যদি একটা টিএসএইচ করি, তাহলে তার মানে হাইপারথাইরয়েডিজম আছে কিনা সেটা আমরা এক্সক্লুড করতে পারি। তো যখন আমরা সবকিছু এক্সক্লুড করলাম,
এরপরে আমরা দেখলাম যে তার এই যে হাইপারহাইড্রোসিস বা এক্সেসিভ সোয়েটিং, এটা তার চলাফেরা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর এক্সারসাইজ এগুলোর সাথে কোনো একটা সম্পর্ক নাই, বরং দেখা যাচ্ছে যে এক জায়গার মধ্যে সে এসি রুমের মধ্যে থাকলেও তার মানে কি হচ্ছে, হাতের তালু, পায়ের তালু, এগুলো পায়ের পাতা এগুলো গামতেছে, তাহলে তখন ওইটাকে আমরা হাইপারহাইড্রোসিস বলবো, এবং এটাকে ফোকাল প্রাইমারি হাইপারহাইড্রোসিসও বলা হয়। তাহলে এটা ট্রিটমেন্ট আমরা কিভাবে দেব? পেশেন্ট এসে কি বলবে? পেশেন্ট এসে বলবে যে আমি মানে সবার সাথে স্বাভাবিক বসে থাকলেও আমার সারা শরীর গামায়, গরমে গেলেও গামায়, ঠান্ডাতে থাকলেও গামায়। তো ট্রিটমেন্ট যদি আমরা সেকেন্ডারি কোনো কজ এক্সক্লুড করতে পারি, তাহলে ওই কজ হিসাবে আমরা এটা ট্রিটমেন্ট দেব। আর যদি আমরা কোনো সেকেন্ডারি কজ এক্সক্লুড করতে না পারি, তাহলে আমরা ট্রিটমেন্টটা কিভাবে দেব? তখন আমরা ট্রিটমেন্টটা দেব কিভাবে, মানে প্রাইমারি হাইপারহাইড্রোসিস বা ফোকাল হাইপারহাইড্রোসিস হিসেবে আমরা সেটা ট্রিটমেন্ট দেব। তো প্রাইমারি হাইপারহাইড্রোসিস জিপি সেন্টারে আমরা কি কি ট্রিটমেন্ট দিতে পারি? এখানে আমরা একটা সলিউশন দিতে পারি, যেটা মানে আমার অ্যান্টি পারস্পিরেন্ট বলা হয়, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট, এটা জেনেরিক নেম, ডাইকেয়ার সলিউশন নামে পাওয়া যায়। এটা কি করবে? এটা পারস্পিরেশনটা বন্ধ করে দেবে, সোয়েটিং কমিয়ে দেবে। ডাইকেয়ার সলিউশনটা কিভাবে দেওয়া হয়? এটা যে এফেক্টেড এরিয়া, তো এফেক্টেড এরিয়া তো খুব বেশি না, ফেস হতে পারে, হ্যাঁ, মানে হাতের তালু, পায়ের পাতা এগুলো হয়, আর হচ্ছে আর্মপিট হয়। তো কি করবে এখানে, মানে এটা হচ্ছে শোয়ার আগে, মানে একবার দিবে, জাস্ট দৈনিক একবার। তো প্রথম একদিন দিবে, পরদিন সকালে ধুয়ে নেবে। যদি দেখা যায় মোটামুটি একদিন দেওয়ার পরেই মানে এর পরিমাণ কমে গেছে, সোয়েটিং এর পরিমাণ কমে গেছে, তাহলে মানে ডিজায়ার ইফেক্ট, আপনি কতটুকু পর্যন্ত চান যে আমার এই পরিমাণ সোয়েটিং কমে যাক, তাহলে এটা আমার জন্য এনাফ। একদিনে কমে গেলে পরদিন আর দেওয়া লাগবে না, পরের সপ্তাহে 1-2 দিন করে দিলেই চলবে। নর্মাল নিয়ম হচ্ছে প্রথমে একসাথে দুই থেকে 3 দিন দেওয়া, মানে রাত্রে একবার করে দিবে আর কি, 2-3 দিন দিলে মোটামুটি এটা একটা কন্ট্রোলে চলে আসে। তো কন্ট্রোলে চলে আসলে এটা মেনটেন করার জন্য কি করবে, মানে সপ্তাহে প্রথম হচ্ছে যে মোর দেন 2 কনজিকিউটিভ নাইট আনটিল ডিজায়ার ইফেক্ট। ডিজায়ার ইফেক্ট আপনি পাওয়া পর্যন্ত, মানে 2-3 দিনের বেশি রাত, 2-3 রাতের বেশি টানা দিতে পারেন। এরপরে কি করবেন, মে অ্যাপ্লাই অ্যাডিশনাল ট্রিটমেন্ট once or twice weekly as needed। যখন এটা আপনি হয়ে গেল, মানে একটা যতটুকু আপনি চান এতটুকু যদি কমপ্লিট এই পরিমাণ ডিজায়ার ইফেক্ট যদি পেয়ে যান, তারপরে মেইনটেনিং হিসেবে সপ্তাহে 1-2 বার করে এটা ব্যবহার করবেন। তো এটা ডাইকেয়ার বাংলাদেশের মনে হয় একটা ব্র্যান্ড, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ইনসেপ্টা ডাইকেয়ার নামে বানায় মেবি, আর খুব একটা পাওয়া যায় না, তো গ্রাম অঞ্চলে এটা খুব একটা পাওয়া যায় না। তো এটাতে যদি কন্ট্রোল না হয়, অথবা মানে এটার সাথে যদি ওরাল কোনো ট্যাবলেট দিতে চান, তাহলে দিতে পারেন এটা প্রোপানথেলিন ব্রোমাইড। এটা কি নামে পাওয়া যায়? প্রোকাইন্ট নামে পাওয়া যায়, প্রোকাইন্ট 15 মিলিগ্রাম নামে পাওয়া যায়। তাহলে প্রাইমারি হাইপারহাইড্রোসিস হলে আপনি প্রোকাইনটা দিবেন, প্রোকাইন 15 মিলিগ্রাম, এটা 1-1-1 মানে দৈনিক 3 বার দেওয়া হবে এটা। কিন্তু প্রোকাইন দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে, পেশেন্টের যেহেতু যদি ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই প্রোকাইনটা দেওয়া যাবে না, কারণ প্রোকাইনটা এটা কি করে, ট্যাকিকার্ডিয়া করে থাকে। এই কারণে যাদের ব্র্যাডিকার্ডিয়া হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রোকাইন দেওয়া হয়। তো সেজন্য কোনো পেশেন্টের যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, হ্যাঁ, অথবা যদি তার ট্যাকিকার্ডিয়া থাকে, অথবা তার পালপিটেশনের যদি কমপ্লেইন থাকে, তাহলে সেক্ষেত্রে প্রোকাইনটা দেওয়া যাবে না। তাহলে এটা ছিল মোটামুটি আমাদের হাইপারহাইড্রোসিসের কনসেপ্ট।